ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যারিস্টটলের স্লেভ সিস্টেম সম্পর্কে আলোচনা। অ্যারিস্টটল আলোচনা করেছেন একাধিক বিষয়ে। অ্যারিস্টটলের জীবনী, অ্যারিস্টটলের সঙ্গে প্লেটোর তুলনামূলক আলোচনা একটা আমার ভিডিও আছে। অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত যে মতবাদ, এটার উপরেও আলাদা ভিডিও আছে। অ্যারিস্টটলের এডুকেশন থিওরি, তার উপরে আলাদা ভিডিও আছে। অ্যারিস্টটলের সিটিজেনশিপ তত্ত্ব বা মতবাদ, তার উপরে ভিডিও আছে। এবং অ্যারিস্টটলের তোমার ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের শ্রেণী বিভাজন সম্পর্কে ভিডিও আছে। আজকের আলোচনা আমি আগে বলেছি যে স্লেভ সিস্টেম গ্রিক নগর রাষ্ট্রে খ্রিস্টের জন্মের আগে যে স্লেভ সিস্টেম ছিল অ্যারিস্টটলের সমকালীন সময়ে, আজ থেকে 2300 বছরেরও বেশি সময় আগে গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রে যে কৃতদাস ব্যবস্থা ছিল সে সম্পর্কে অ্যারিস্টটল আলোচনা করেছেন। অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থে দ্য পলিটিক্স গ্রন্থে কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। অ্যারিস্টটল মনে করেন যে গ্রিক নগর রাষ্ট্রে স্লেভ সিস্টেম বা কৃতদাস ব্যবস্থা এবং প্রভুভৃত্যের মধ্যে সম্পর্ক, মানুষের মধ্যে প্রভুভৃত্যের যে সম্পর্ক, সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। অ্যারিস্টটলের আবির্ভাবের আগে থেকেই গ্রিক নগর রাষ্ট্রগুলিতে প্রভুভৃত্যের সম্পর্ক মানুষের মধ্যে, অর্থাৎ মাস্টার সার্ভ্যান্ট বা প্রভু কৃতদাস, এই সম্পর্ক ভিত্তিতে মানুষ পরিচালিত হতো, মানুষ জীবনযাপন করত। তো সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাচীনকালে গ্রিসের কৃতদাস ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এথেন্সে নাগরিক এবং কৃতদাস এর অনুপাত ছিল তোমার 1:2, অর্থাৎ 2 ভাগ কৃতদাস 1 ভাগ নাগরিক। ঐতিহাসিকরা এবং বিভিন্ন পণ্ডিত, এছাড়া মানবতাবাদী, তারা কিন্তু কৃতদাস ব্যবস্থাকে কলঙ্ক একটা ব্যবস্থা, একটা অমানবিক ব্যবস্থা বলে মনে করেন। আজকের দিনেও আমরা সভ্য জগতে কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করি না, কিন্তু সমকালীন সময়ে প্লেটো এবং অ্যারিস্টটল প্রচলিত যে কৃতদাস ব্যবস্থা গ্রিস নগর রাষ্ট্রগুলিতে ছিল, তারা দুজনেই সমর্থন করেছেন। অ্যারিস্টটলের মতে কৃতদাস ব্যবস্থার প্রকৃতি কেমন হবে, তিনি এই ব্যবস্থাকে কিভাবে মূল্যায়ন করেছেন, সেটা আমরা আলোচনা করলেই বুঝতে পারব। অ্যারিস্টটল মনে করেন কৃতদাস জীবন্ত সম্পদ। যে কোনো জিনিস বা দ্রব্য আমরা ব্যবহার করি, সেই দ্রব্য বা পণ্যের সঙ্গে কৃতদাসদের অ্যারিস্টটল তুলনা করেছেন। কিন্তু কৃতদাস যে পণ্য, এটা জড় পণ্য নয়, জড় বস্তু নয়। এই পণ্য হচ্ছে জীবন্ত পণ্য, জীবন্ত দ্রব্য, জীবন্ত সম্পদ। এই জীবন্ত সম্পদকে অর্জন করা দরকার, এই জীবন্ত সম্পদকে ব্যবহার করা দরকার। অন্যান্য জড় পদার্থের মতো অন্যান্য জড় সম্পদ, যেমন ধরো আসবাবপত্র, পোশাক, অন্যান্য বহু জিনিস মানুষের জীবনে ব্যবহৃত হয়,
সেই পণ্যের মতোই কৃতদাস জীবন্ত পণ্যকে, কৃতদাস জীবন্ত সম্পদকে ব্যবহার করতে হবে বলে অ্যারিস্টটল মনে করেন। অ্যারিস্টটল বলেন যে পারিবারিক জীবনে পরিবারের যে তোমার গৃহস্বামী, পরিবারের যে গৃহকর্তা, তার অধীনে কিছু মানুষ থাকতো এবং সেই মানুষগুলির উপর আধিপত্য বিস্তার করত গৃহস্বামী। তারা গৃহস্বামীর নিয়ন্ত্রণে জীবনযাপন করত। গৃহকর্তা তার ইচ্ছা মতো কৃতদাসদের ব্যবহার করত। অ্যারিস্টটল মনে করেন কৃতদাস বা সার্ভ্যান্ট বা ভৃত্য কার্যকলাপের উপাদান। যে কোনো কাজ করতে গেলে বিভিন্ন উপাদান দরকার, জড়বস্তু দরকার হয়। এখানে জীবন্ত সম্পদ বা বস্তু হলো কৃতদাস, তাদেরকে ব্যবহার করা হয়। সেজন্য কৃতদাসরা হলো কার্য সম্পাদনের উপাদান। তোমার কৃতদাস মালিক যারা বা প্রভু যারা, মাস্টার, তারা কিন্তু কৃতদাস সম্পদকে পণ্যের মতো ব্যবহার করত। জিনিস যেমন ব্যবহার করে, কিনে নিয়ে আসে বিক্রি করে প্রয়োজনে, ঠিক, এবং তাদের ব্যবহার করে উৎপাদন করে। কৃতদাসদের মাধ্যমেও প্রভুরা তোমার জিনিস তৈরি করে, ব্যবহার করে, প্রয়োজনে তাদের বিক্রি করে দিত। সেই জন্য এই জীবন্ত সম্পদকে কৃতদাস বলা হতো। অন্য প্রভুর কাছ থেকে একজন প্রভু জীবন্ত সম্পদ কৃতদাসদের কিনত এবং তাকে ব্যবহার করত। ব্যবহার করার পরে প্রয়োজন শেষ হয়ে গেলে সেই কৃতদাস মানুষদের সেই প্রভু বিক্রি করত অন্য একজন প্রভুর কাছে। কৃতদাসদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করত, চরম অত্যাচার করত। তারা জমিতে কাজ করিয়ে করাতো, গৃহে কাজ করিয়ে নিত, কাজ করে তাদেরকে যথাযথভাবে খাবার দিত না, পোশাক দিত না। আর কৃতদাসরা যদি প্রভুর অত্যাচার সহ্য করতে না পারত, তখন তারা পালিয়ে যেত। পালিয়ে গিয়েও কৃতদাসদের রেহাই ছিল না, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে এসে প্রহার করত। প্রহার করতে করতে প্রভুরা তাদের হত্যা পর্যন্ত করত। মানে অকথ্য অমানবিক অত্যাচার মাস্টার বা প্রভুরা কৃতদাসদের উপর করেছে। অ্যারিস্টটলের মতে কৃতদাস কারা? অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী কৃতদাস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকৃতিতে নিজের নয়। মানুষ যখন জন্মগ্রহণ করছে, সে কিন্তু প্রকৃতির কোলে, সে নিজের নয়, সে কিন্তু অপরের নিয়ন্ত্রণাধীন। কৃতদাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অপরে তাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া যে অপরের সম্পত্তি হিসাবে গণ্য হয়, যে অপরের সম্পত্তি হিসাবে ব্যবহার হয়, জীবন্ত সম্পদ হিসাবে ব্যবহার হয়, তাকে কৃতদাস বলে। এছাড়া কার্য সম্পাদনে উপাদান হিসাবে, যন্ত্র হিসাবে, উপকরণ হিসাবে জীবন্ত সম্পদ কৃতদাস যে ব্যক্তি ব্যবহার হয়, সে হলো কৃতদাস। তাহলে কৃতদাস কাকে বলে? অ্যারিস্টটলের মতে যে প্রকৃতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং অপরের সম্পত্তি হিসাবে ব্যবহার হয় এবং কার্য সম্পাদনে ব্যবহার হয়, তাদেরকে কৃতদাস বলা হয়। অ্যারিস্টটল কৃতদাস ব্যবস্থার সমর্থনে যুক্তি দেখান কিছু।
তিনি কৃতদাস ব্যবস্থার বিরোধিতা করেননি, কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করেছেন। তার প্রথম যুক্তি হলো যে প্রকৃতির মধ্যেই আধিপত্যের গুণ আছে এবং প্রকৃতির মধ্যেই বশ্যতার শিকারের গুণ আছে। তাই প্রকৃতিতে যেহেতু আধিপত্যের গুণ আছে, আধিপত্য নীতি আছে যে আধিপত্য বিস্তার করবে, সেই জন্যে প্রভুরা হচ্ছে আত্মা। আত্মা দেহের সঙ্গে যুক্ত, আর দেহকে দেহের সঙ্গে কৃতদাস দিয়ে তুলনা করা হয়েছে। দেহ আর আত্মা, তাহলে তোমার আত্মা হলো দেহের উপর আধিপত্য বিস্তার করে। আমাদের মানব দেহে যে আত্মা আছে, আত্মা শক্তি, সে দেহের উপর আধিপত্য বিস্তার করে। আবার দেহ আত্মার দ্বারা পরিচালিত হয়। তেমনি আত্মা হলো প্রভু, মাস্টার, অ্যারিস্টটল বলেছেন। আর আর কি বলবো, দেহ হলো কৃতদাস। তাহলে দেহ কৃতদাস, প্রভু আত্মা প্রভুর দ্বারা পরিচালিত হবে। তাই কৃতদাস ব্যবস্থা প্রকৃতির মধ্যেই নিহিত আছে। যেহেতু আত্মা অর্থাৎ আত্মা স্বরূপ যে প্রভু, তারা গুণের অধিকারী, তারা শক্তির অধিকারী, সেই কারণে তারা দেহ স্বরূপ কৃতদাসদের উপরে আধিপত্য বিস্তার করবে। এখানে সেই কারণে আত্মা এবং দেহ যেহেতু ঘনিষ্ঠভাবে যুক্ত, আত্মা দেহকে পরিচালনা করে, তেমনিভাবে আত্মার মতোই প্রভুরা দেহের মতোই কৃতদাসদের নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, পরিচালনা করবে এবং ব্যবহার করবে। এটা একটা যুক্তি অ্যারিস্টটলের। না, দ্বিতীয়ত তিনি যুক্তি দেখাচ্ছেন যে নৈতিক ভিত্তির উপর কৃতদাস ব্যবস্থা প্রতিষ্ঠিত, মরালিটির উপর। তো প্রভু এবং কৃতদাস এটা নীতিগতভাবে সমর্থনযোগ্য। তার কারণ প্রভুর প্রয়োজন কৃতদাসদের, অন্যদিকে কৃতদাসদের প্রয়োজন প্রভুর। প্রভু ছাড়া কৃতদাসরা চলতে পারবে না, আবার কৃতদাসরাও কিন্তু প্রভুকে ছাড়া চলতে পারবে না। তাহলে উভয়ে একে অপরের পরিপূরক। কৃতদাস ব্যবস্থা প্রভু এবং কৃতদাস উভয়ের প্রয়োজনেই দরকার, একে অপরকে সাহায্য করে। তাই এখানে কৃতদাসরা প্রভুর যে নিয়ন্ত্রণ, আধিপত্য, সেটা মেনে নেওয়া নীতিগতভাবে ঠিক। এখানে কৃতদাসরা প্রভুর যে আধিপত্য, নিয়ন্ত্রণ, সেটা মেনে নিলেই কৃতদাসদের উপকার হবে। আবার কৃতদাসরা প্রভুর নির্দেশ, আদেশ পালন করলে বা যথাযথভাবে প্রভুর নির্দেশে ব্যবহার হলে তাতে প্রভুরও উপকার হবে। তৃতীয় যুক্তি দেখাচ্ছেন যে দেহ এবং আত্মার মধ্যে, অ্যারিস্টটল বলছেন দেহ এবং আত্মার মধ্যে যেমন একটা অংশ এবং সমগ্রের মধ্যে পার্থক্য আছে। আত্মা একটা অংশ আর দেহ হলো সমগ্র। প্রচলিত গ্রিক সমাজে যে কৃতদাস, তারা হলো সমগ্র, আর প্রভুরা হলো তোমার আত্মা বা অংশ। তাই একে অপরের প্রয়োজন। গৃহস্বামীর পরিবারের স্বার্থে কৃতদাস প্রয়োজন, আবার রাষ্ট্র কাজে যেমন প্রয়োজন, একদিকে প্রভুদের প্রয়োজন, কৃতদাস মালিকদের প্রয়োজন, আবার রাষ্ট্র কাজে প্রয়োজন হচ্ছে কৃতদাসদের। তাই নিরাপদে কাজ করবে। কারা কাজ করবে? প্রভুরা রাষ্ট্রের কাজ নিরাপদে করবে, শান্তিতে করবে। কারণ তোমার
অর্থবর্বর যে কৃতদাস, তারাই তাদের গৃহ কাজগুলি করে দেয়। গৃহকর্তার গৃহ কাজ এবং জমিতে কাজ করে দেয় কৃতদাসরা। সেক্ষেত্রে গৃহকর্তা, প্রভু, মাস্টার, তারা রাষ্ট্রীয় কাজ নিরাপদে করবে। কৃতদাসদের রাষ্ট্রীয় কাজ করার যে গুণাবলী সেটা নেই, কিন্তু গৃহকর্তার বা প্রভুর রাষ্ট্রীয় কাজ করার গুণ সেটা আছে। তাই পরিবারের স্বার্থে, প্রভুদের স্বার্থে, কৃতদাসদের স্বার্থে, তোমার রাষ্ট্রের স্বার্থে কৃতদাস ব্যবস্থা খুবই প্রয়োজন। দেহ এবং আত্মার মধ্যে যেমন রিলেশন, তেমনি কৃতদাস আর প্রভুদের মধ্যে রিলেশন তেমনই। অ্যারিস্টটল কৃতদাস ব্যবস্থাকে স্বাভাবিক বলে কৃতদাস ব্যবস্থার পক্ষে 3টি যুক্তি তিনি দেখালেন। তারপর তিনি বলছেন যে কৃতদাস ব্যবস্থাকে সংস্কার করা দরকার। সংস্কার মানে কি? পরিবর্তন করা দরকার। অ্যারিস্টটল কৃতদাস ব্যবস্থার যে চিরাচরিত প্রথা ছিল, সেই প্রথাকে তিনি মেনে নিতে পারেননি। তিনি বলছেন যে কৃতদাস ব্যবস্থা আইনগত স্বাভাবিক হতে পারে, কিন্তু এই ব্যবস্থাতে প্রভুরা, গৃহস্বামীরা বা জমির মালিকরা জোর করে কৃতদাসদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। বল প্রয়োগ করে, অত্যাচার করে, নিপীড়নের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের সৃষ্টি করে এবং তার মধ্য দিয়ে যেভাবে নিপীড়ন চালায়, সেই নিপীড়নের বিরোধী ছিলেন অ্যারিস্টটল। তাই কৃতদাসদের মধ্যে যারা স্বাধীন চেতা, যাদের মধ্যে চেতনা আসবে বা আসে, তাদের উপরে আধিপত্য বিস্তার করা ঠিক নয়। তাহলে শুধু প্রভুদের মধ্যেই যে আধিপত্যের গুণ থাকবে, তাদের মধ্যে যে আত্মার গুণ থাকবে, সেটাও ঠিক নয়। তাই জোর করে আইনগত অজুহাতে, আধিপত্যের অজুহাতে শাসক শ্রেণী কৃতদাসদের উপর অত্যাচার করবে, বল প্রয়োগ করবে, এটা তিনি মেনে নিতে পারেননি। তাই এই ব্যবস্থার তিনি পরিবর্তন, কৃতদাস ব্যবস্থাকে বজায় রেখে কিছু সংস্কার বা পরিবর্তন চেয়েছেন। নাম্বার 2, অ্যারিস্টটল বলেছেন যে কৃতদাস ব্যবস্থা সংস্কারের প্রয়োজন আছে। প্রভু ভৃত্যের যে মধ্যে অসাম্য, প্রভুরা, মাস্টাররা কৃতদাসদের উপর যে অকথ্য অত্যাচার করে, নিপীড়ন করে, শাসনের নামে শোষণ, নিপীড়ন, অত্যাচার, এগুলোকে অ্যারিস্টটল সমর্থন করেননি। তিনি বলছেন যে একটা রাষ্ট্রে অল্প সংখ্যক কৃতদাস ভালো, অল্প সংখ্যক কৃতদাস থাকবে, সেই অল্প সংখ্যক কৃতদাস হয়তো রাষ্ট্রের প্রয়োজন। আর নাগরিকদের তুলনায় কৃতদাসদের সংখ্যা খুব বেশি হবে না, আর এই কৃতদাসদের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে। নাম্বার 3, কৃতদাস 3 নম্বরে অ্যারিস্টটল সুপারিশ করেছেন কৃতদাস ব্যবস্থা পরিবর্তনের, যে কৃতদাসদের মধ্যে সদ্গুণ, মহৎগুণ এগুলো সম্প্রসারিত করতে হবে। শুধুমাত্র মাস্টার বা প্রভুদের মধ্যেই সদ্গুণ থাকবে এটা ঠিক না। কৃতদাসদের মধ্যে কর্তব্যবোধ আছে, দায়িত্ববোধ আছে। তাহলে কৃতদাসদের মধ্যে অনেকেরই মধ্যে দায়িত্ববোধ থাকতে পারে, কর্তব্যবোধ থাকতে পারে, এবং তারা যদি কর্তব্যবোধ থাকতে পারে, সেই দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকে তারা কৃতদাসরা ভালো কাজ করতে পারে। তাহলে ভালো কাজ করলে তাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রের তরফ থেকে তাদের পুরস্কার দিতে হবে। তিনি 4 নম্বরে সংস্কারের কথা বলেছেন যে প্রভুভৃত্যদের যে সম্পর্ক, অর্থাৎ স্লেভ সিস্টেমে যে মাস্টার বা প্রভু, সার্ভেন্ট, কৃতদাস, তাদের মধ্যে সবসময় কিন্তু বৈরীমূলক সম্পর্ক থাকবে না। তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, আর তাদের মধ্যে যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার চেষ্টা করতে হবে।
চেষ্টা করলে কৃতদাসদের মধ্যে যে দায়িত্ববোধ কর্তব্য আছে, তাদের মধ্যে যে সদ্গুণ আছে, মহৎ গুণ আছে, সেগুলো বিকশিত হবে এবং তাদের অনেক উন্নতি হবে, তারাও রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারবে। তাহলে কৃতদাসদের মধ্যে যে যুক্তিবোধ, বাস্তববোধ আছে, সেটাকে মানে সেটাকে সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেই সব কৃতদাসদের প্রশিক্ষণ দিতে হবে। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী তাহলে আমরা দেখলাম যে 4টি সুপারিশ করেছেন কৃতদাস ব্যবস্থাকে একটু সীমাবদ্ধ রাখার জন্য। অ্যারিস্টটলের যে কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন, সেক্ষেত্রে আমরা দেখব যে তার সমালোচনা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো যে অ্যারিস্টটল বাস্তবসম্মত চিন্তা করেননি এবং তার যে চিন্তা প্রগতিশীল চিন্তার বিরোধী। দেখো, প্রগতিশীল সিস্টেমে, মানবিক সিস্টেমে কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করা যায় না, যেটা অ্যারিস্টটল সমর্থন করেছিলেন। নাম্বার 2, অ্যারিস্টটলের বিরুদ্ধে অভিযোগ হলো যে বর্বর উপজাতির উপরে তোমার সদ্গুণের অধিকারী প্রভুরা আধিপত্য বিস্তার করবে, গৃহস্বামীরা পরিবারের গৃহস্বামী আধিপত্য বিস্তার করবে, তোমার রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে যে সব নাগরিক, তারা আধিপত্য বিস্তার করবে। সবসময় ভাবা হয় যে প্রভুরাই উৎকৃষ্ট মনের এবং তারা বর্বরদের আধিপত্য বিস্তার করবে। এই কথাটা মানা যায় না। তার কারণ তারই ছাত্র আলেকজান্ডার, তোমার ম্যাসিডনের রাজা, তিনি অর্ধ বর্বর মানুষদের জ্ঞানের আলোতে নিয়ে আসেন আলেকজান্ডার শাসক হিসাবে, এবং যে অনুন্নত যে সভ্যতা সংস্কৃতি, সেটাকে প্রগতির আলোতে আনতে সক্ষম হয়েছিলেন। তাহলে জন্মগতভাবে যে কৃতদাসরা তোমার চিরদিনই কৃতদাস থাকবে, বংশ পরম্পরায় কৃতদাস থাকবে, এই যে অ্যারিস্টটলের বক্তব্য, সেইটা যে ভুল, সেই ভুল প্রমাণ করে দিয়েছেন তার ছাত্র আলেকজান্ডার, ম্যাসিডনের রাজা। তিনি বর্বরদেরও শিক্ষিত করেন, তাদের সংস্কৃতির আলোতে, শিক্ষার আলোতে নিয়ে আসেন। নাম্বার 3, অ্যারিস্টটলের বিরুদ্ধে অভিযোগ হলো যে অ্যারিস্টটল নগর রাষ্ট্রের যে আয়তনের কথা বলেছেন, জনসংখ্যার কথা বলেছেন, সামাজিক কাঠামোর কথা বলেছেন, জনসংখ্যা, আয়তন এবং রাষ্ট্রের জনসংখ্যা, আয়তন এবং সামাজিক কাঠামোর প্রেক্ষাপটে যে বলেছেন যে এটা কৃতদাস ব্যবস্থা স্বাভাবিক ব্যবস্থা, এটাকে মেনে নেওয়া যায় না। অমানবিক একটা ব্যবস্থা, একটা গতিশীল সমাজ ব্যবস্থাতে, প্রগতিশীল সমাজ ব্যবস্থাতে, সমাজ গতিশীল, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনশীল, সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যমান সেই সময়ে নগর রাষ্ট্রের আয়তন, জনসংখ্যার ভিত্তিতে এবং বিদ্যমান রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে কৃতদাস ব্যবস্থা স্বাভাবিক, এই বক্তব্যকে কোনো মতেই স্বীকার করা যায় না। নাম্বার 4 নম্বর অভিযোগ হচ্ছে যে কৃতদাসদের ব্যবস্থাকে টিকে রাখতে হবে। এই যে তার বক্তব্য, একটা মানবিকতার যুগে, একটা আজকের যে মানবিকতার যুগ, আজকের যে গণতান্ত্রিক মূল্যবোধের যুগ, এই কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করা যায় না। তাহলে এবং তিনি যে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করেছেন, মাস্টার এবং প্রভু, একজন অত্যাচারী আরেকজন অত্যাচারিত, একজন নিপীড়ক আরেকজন নিপীড়িত, এই যে বিভাজন প্রচণ্ড অমানবিক। এখানে তার এই বক্তব্যকে অনেকেই মনে করেন যে এটা হাস্যকর। এরকম একটা অমানবিক ব্যবস্থাকে তিনি জোরের সঙ্গে সমর্থন করে অন্যায় করেছেন, ভুল করেছেন। নেক্সট অভিযোগ হলো যে 5 নম্বর অভিযোগ, অ্যারিস্টটল কৃতদাস সিস্টেমকে তোমার কৃতদাস যে সিস্টেমের কথা বলেছেন, তাতে তার যে রাষ্ট্রতত্ত্ব, তার যে রাজনৈতিক চিন্তা, সেই রাষ্ট্রতত্ত্ব চিন্তা আভিজাত্যে পরিণত হয়েছে। আভিজাত্য মানে সমাজের মুষ্টিমেয় ব্যক্তির একটা তত্ত্বে পরিণত হয়েছে। একটা সার্বজনীন তত্ত্ব রচনার ক্ষেত্রে তার উল্লেখিত পলিটিক্স গ্রন্থে উল্লেখিত স্লেভ সিস্টেম,
তিনি যেভাবে কৃতদাস সম্পর্কে ধারণা দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয়। নাম্বার 6, 6 নম্বর অভিযোগ হচ্ছে যে অসাম্য একটা ব্যবস্থা, কৃতদাস ব্যবস্থা একটা অসাম্য ব্যবস্থা, বৈষম্যমূলক ব্যবস্থা। তো সাম্য অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমান সুযোগ সুবিধা থাকবে, প্রভুর সুযোগ সুবিধা বেশি আর কৃতদাসদের সুযোগ সুবিধা খুবই কম বা থাকবেই না, তাদের উপর অত্যাচার করবে প্রভুরা বিভিন্ন অজুহাতে। এই যে অসাম্য, এই অসাম্য একটা সামাজিক একটা বিকাশে বাধা সৃষ্টি করে। সমাজ যে ডাইনামিক এবং সমাজ সবসময় ডেভেলপিং, হ্যাঁ, সমাজ কিন্তু সবসময় প্রগতির দিকে যায়। সমাজের বিকাশ সমাজের মধ্যেকার শক্তির ঘাত প্রতিঘাতের হয়। তাই কিন্তু অ্যারিস্টটলের যে কৃতদাস ব্যবস্থা, যে অসাম্য দাস ব্যবস্থাতে দেখা দিয়েছিল, সেই দাস ব্যবস্থাতে স্লেভ সিস্টেমে দাসরা এই অসাম্যকে মেনে নেয়নি। কৃতদাস ব্যবস্থার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং বিপ্লব ও শ্রেণী সংগ্রামের মাধ্যমে কৃতদাস ব্যবস্থাকে উচ্ছেদ করে সেই জায়গায় সামন্ততান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করেছিল। সমাজে বিকাশমান, সমাজ বিকাশের শক্তি সমাজের মধ্যেই অন্তর্নিহিত থাকে এবং বাদ প্রতিবাদী সে শক্তি, তাদের মধ্যে ঘাত প্রতিঘাতের ফলে সমাজ রূপান্তরিত হবেই। অ্যারিস্টটল এই ধারণাকে অস্বীকার করেছেন। তিনি অসাম্যটাকে স্বাভাবিক মনে করেছেন। এটা অসাম্য স্বাভাবিক নয়, এটা একটা কৃত্রিম একটা ব্যবস্থা, মানুষের তৈরি কৃত্রিম ব্যবস্থা। সুতরাং স্বাভাবিক ব্যবস্থা হচ্ছে ইকুয়ালিটি, সেটাকে তিনি উল্লেখ করেননি। সর্বশেষে সমালোচনা সত্ত্বেও আমরা বলবো যে অ্যারিস্টটল সমকালীন সমাজে, গ্রিক সমাজে যে প্রভুভৃত্য, জমির মালিক, অন্যদিকে কৃতদাস যারা জমিতে কাজ করত, শুধু জমিতে নয়, স্লেভ মালিক, জমির মালিক, স্লেভ মালিক হচ্ছে জমির মালিক। একদিকে তারা জমির মালিকানা ভোগ করছে, জমির মালিক বলেই তারা কিন্তু স্লেভদের মালিক। এই যে মালিকা হচ্ছে এবং তাদেরকে ইচ্ছা মতো পণ্যের মতো ব্যবহার করেছে। আমরা পরবর্তীকালে দেখব যে সামন্ত ব্যবস্থাতে ভূমিদাসরা কিছুটা কৃতদাসদের তুলনায় স্বাধীন ছিল। আমরা দেখব যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে যারা ভূমিদাস, তারা শ্রমিকে পরিণত হয়েছে, তারা আরও বেশি স্বাধীন ছিল এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। যাই হোক, অ্যারিস্টটল যে একটা ওই স্বাভাবিক ব্যবস্থা বলে সেখানকার সমকালীন সমাজ ব্যবস্থাকে একটা প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্যই হয়তো তিনি এই স্লেভ সিস্টেমকে টিকিয়ে রাখার কথা বলেছেন। তিনি সমকালীন যুগের প্রেক্ষাপটে এটাকে বলেছিলেন। তবে একটা কথা কি, তার গুরু প্লেটো যে কৃতদাস ব্যবস্থাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছিলেন, কৃতদাস ব্যবস্থার সংস্কারের কথা বলেননি, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যারিস্টটল প্লেটোর শিষ্য হিসাবে প্রগতিশীল মানসিকতা দেখিয়েছেন। তিনি কৃতদাস ব্যবস্থার যে কিছু সংস্কারের কথা বলেছেন এবং কৃতদাসদের মধ্যে কিছু ভালো গুণ, সদ্গুণ, মহৎ গুণ আছে, এই যে কথাগুলো বলেছেন, এটা প্রশংসার দাবি রাখে এবং তার যে বক্তব্য, তার যে থিওরি, এখানে তার মূল্য। এবং সেই সূত্র ধরেই হয়তো পরবর্তীকালে কৃতদাসদের মধ্যে আন্দোলনের মানসিকতা গড়ে ওঠে। তারা লড়াই সংগ্রাম করে কৃতদাস ব্যবস্থার পরিবর্তন করেছে। দেশে দেশে অ্যারিস্টটল মারা যাওয়ার পরে দেশে দেশে কৃতদাস ব্যবস্থা প্রচলিত ছিল, বহুদিন ধরে প্রচলিত ছিল। আজকে কৃতদাস ব্যবস্থা স্বীকৃত ব্যবস্থা নয় কোনো দেশেই গণতান্ত্রিক যুগে, কিন্তু তার ধারা অন্যভাবে, অর্থাৎ মানুষের উপর আধিপত্য বিস্তার করছে। তারা ধনশালী ব্যক্তি, তারা দরিদ্র মানুষকে কৃতদাস স্বরূপ ব্যবহার করেন অনেক সময়।
তাদের তাদের আজকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে যে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়নি। আর রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে, সামাজিক অধিকার দেওয়া হয়েছে, আইনগত অধিকার দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়নি, যার জন্যে অবহেলিত দরিদ্র মানুষ তারা সেই অ্যারিস্টটলের উল্লেখিত যে কৃতদাস ব্যবস্থা, সেই কৃতদাস ব্যবস্থার মতো না হলেও অনেক মানুষ আজকে কৃতদাসদের মতো জীবনযাপন করছে। এটা একটা অস্বাভাবিক, এটা অসাম্য। আজকের দিনেও কৃতদাস ব্যবস্থার একটা অন্য রূপ আমরা লক্ষ্য করি। অবশ্য এটাও কিন্তু স্থায়ী নয়। এই অসাম্যের ভিত্তিতে সমাজ যেটা গড়ে উঠেছে এবং যারা আধিপত্য বিস্তার করছে, রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে, তারা কিন্তু অর্থবান, এবং যারা অর্থবান তাদের সঙ্গে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক প্রতিনিধি এবং যারা অর্থবান তাদের মধ্যে গাঁটছাড়া সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং এই সম্পর্কের ভিত্তিতে গোটা সিস্টেমকে গণতন্ত্রের রূপ দিয়ে, সমাজতন্ত্রের রূপ দিয়ে সাম্যের কথা বলে তারা কিন্তু পরোক্ষভাবে কৃতদাসমূলক মনোভাব নিয়েই সাধারণ মানুষকে বিশ্লেষণ করে। সাধারণ মানুষের ভোটাধিকার থাকলেও কৃতদাসদের ভোটাধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। আজকের দিনে কৃতদাসদের যারা উত্তরাধিকারী, সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের ভোটাধিকার, তাদের রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, সামাজিক ক্ষেত্রে সাম্য, রাজনৈতিক ন্যায়, সামাজিক ক্ষেত্রে ন্যায়, তাদের যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি, যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হয়নি, তাই তারাও কিন্তু আজকের সমাজ ব্যবস্থাতে তাদের পরিবর্তন আনতে হবে, তাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, যে কৃতদাস ব্যবস্থা নেই, কিন্তু প্রভুভৃত্যের সম্পর্ক অন্যভাবে আজকের বর্তমানে প্রত্যেক দেশের গণতান্ত্রিক সরকার শোষিত বঞ্চিত মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে। তার জন্য সমগ্র বিশ্বের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেমন প্রত্যক্ষভাবে কৃতদাসদের উপর অত্যাচার করেছে, যখন কৃতদাস মালিকরা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে, কৃতদাস মালিকরাই রাষ্ট্রকে তৈরি করেছিল। রাষ্ট্র ছিল না, আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্র ছিল না। কৃতদাস মালিকরাই প্রথম রাষ্ট্র তৈরি করেছে, জেলখানা তৈরি করেছে, আমলা তৈরি করেছে, গোয়েন্দা তৈরি করেছে। কৃতদাসদের উপর শোষণ নিপীড়ন করবার জন্যই কিন্তু তৈরি করেছে, তাদেরই স্বার্থে। আর সেই রাষ্ট্রটা আজও সামন্ত প্রভুর স্বার্থে, সামন্ত প্রভু শ্রেণী ভূমিদাসদের শোষণ নিপীড়নের করবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করেছে। এবং সামন্তবাদের পতন হলে পুঁজিবাদী যে ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সেই পুঁজিবাদী ব্যবস্থাতেও সেই শ্রমিক শ্রেণী, তারা কিন্তু সেই অতীতের কৃতদাসের উত্তরাধিকারী। এই শ্রমিক শ্রেণীকেও তারা শোষণ করছে গণতন্ত্রের নামে, প্রজাতন্ত্রের নামে, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এককেন্দ্রিক, বিভিন্ন নামে বিভিন্ন একটা সিস্টেমের যেখানে যেরকম সিস্টেম দরকার যে দেশে, সেই সিস্টেমকে চালু করে এই আজকের যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃতদাসদের যারা উত্তরাধিকারী, যারা সেইভাবে তাদেরকে শোষণ করছে। কিন্তু আজকের যে সিস্টেম, এটা আরও বেশি ভয়ঙ্কর। কৃতদাস ব্যবস্থাতে কৃতদাসরা বুঝতে পারত কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, এটা বুঝতে পারত। তারা কিন্তু শত্রুর বিরুদ্ধে লড়াই করবার জন্যে ঐক্যবদ্ধ হতে পারত। কিন্তু আজকের গণতন্ত্রের যুগে, আজকের মানে সাম্যের নামে আড়ালে অসাম্য, হ্যাঁ, রাজনৈতিক অধিকার দেওয়ার নামে রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া, বল প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক অধিকারকে ব্যবহার করতে দেওয়া, বল প্রয়োগ করে ব্যবহার করছে, স্বাধীন মতো বিবেক মতো ব্যবহার করতে পারছে না। এই ব্যবস্থাও কিন্তু কৃতদাস ব্যবস্থার থেকে খুব যে ভালো তা আমাদের ভাবা উচিত নয়। তাই আজকের দিনেও যে কৃতদাস সিস্টেমের ধারাবাহিকতা চলছে, সেটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে, সচেতন হতে হবে। এই বলে আজকের ভিডিওর আলোচনা শেষ করলাম।